শেখ হাসিনার কাছে নাকি একজনে ফোন করে বলেছে, আপা আমাদের অফিসে এখন হাগু করে। এখন শেখ হাসিনা বলেছে আসলে কি হাগু করে? বলছে হ্যাঁ আপা হাগু করে। তার মানে আওয়ামী লীগের অফিসে একটা টয়লেটে পরিণত হয়েছে। এই আওয়ামী লীগ তো হচ্ছে পাগলের দল। আপনার কাছে একটু এটি জানতে চাই যে আপনি এটি কি বলবেন যে আপনি এখন কোথায় আছেন? এটি আমি শুরুতেই বলেছি যে এখানে নিরাপত্তাজনিত বাস্তবতা আমাদের, সেটির কারণে এটি প্রকাশ্যে বলার সুযোগ নেই। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন না। এরকমটা বলা হয়েছে যে মানে 5ই আগস্টের পরে বা 5ই আগস্টের ওই সময়টাতে আপনি আসলে সিলেট সীমান্ত দিয়ে বোরকা পরে পালিয়ে গেছেন, বোরকা সাদ্দাম বলে অনেকে বলছে। এই বিষয়টি থেকে আপনি কোনো প্রতিক্রিয়া দিবেন? আমার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগই আগামীতে রাজনীতি করতে ইচ্ছুক না, বিকজ আওয়ামী লীগ গত 16 বছরে সেকেন্ড টিয়ার পলিটিশিয়ান বানাতে পারেনি। তো যেহেতু ফ্রন্টিয়াররা বিভিন্ন ধরনের হাইব্রিডরা দুর্নীতির সাথে এমনভাবে যুক্ত হয়ে গেছে, আওয়ামী লীগের পক্ষে এখন আর ফিরে আসাটা রাজনীতিতে অনেক কঠিন হয়ে যাবে। আওয়ামী লীগের ওই ইমেজ আলা নেতৃত্ব নেই। আমি দেখছিলাম যে সরকার আওয়ামী লীগকে সুবিধা দিচ্ছে। আমার প্রশ্ন হলো, আমরা কি আওয়ামী লীগকে সুবিধা দিচ্ছি না? ঠিক আছে, বিভিন্ন দলে দলে ঢুকছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢুকছে, কর্মীরা ঢুকছে। যেই মানুষটা লাঠি নিয়ে ছাত্র জনতাকে মারার জন্য উদ্যত হলো, মানে জয় বাংলা স্লোগান দিয়ে, এরা উল্টে যায় বলতেছে হাসিনা পালাইছে, হাসিনা পালাইছে বইলে আমাদের সাথে মিছিলে ঢুকছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রধান কার্যালয় এখন আবু জেহেলের টয়লেট। আবু জেহেল মারা যাওয়ার পরে যদি আপনারা হজ করতে যান, আবু জেহেলের বাড়ি যেটা ছিল সেটা বর্তমানে টয়লেটে পরিণত হয়েছে, গণ টয়লেট করে মানুষ। তো বর্তমানে আওয়ামী লীগের প্রধান কার্যালয় যেটা, সেটাও কিন্তু গণ টয়লেট হয়েছে, সবাই সেখানে হাগু করে। আর এ নিয়ে শেখ হাসিনাকে ফোন করে একজন নেতাকর্মী জানিয়েছে যে আমাদের প্রধান কার্যালয়ে কিন্তু এখন সাধারণ জনতা হাগু করে। তো তার উত্তরে শেখ হাসিনা কী বলেছিল আমি বলবো না, ভিডিওটি দেখুন। এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন খুবই ভালো করেই তাকে চেনেন আপনারা, অবশেষে একটা লাইভ টক শোতে সাক্ষাৎকার দিয়েছেন এবং উপস্থাপিকা একজন মহিলা বা একজন মেয়ে তাকে এমনভাবে প্রশ্ন করে বাস দিয়েছে, ভাই আসলা বাস, যে বাসটা সাদ্দাম হোসেন কিভাবে সহ্য করছে আমি জানি না। বোঝেন নাই? তো যাই হোক, গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া, আমি আর বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না। ভিডিওগুলো দেখলেই হয়তো আপনারা বুঝতে পারবেন। তো চলুন একটা কথা না বাড়াইয়া একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিওর মূল আলোচনাগুলো শুনে আসি। আমার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগই আগামীতে রাজনীতি করতে ইচ্ছুক না, বিকজ আওয়ামী লীগ গত 16 বছরে সেকেন্ড টিয়ার পলিটিশিয়ান বানাতে পারেনি। তো যেহেতু ফ্রন্টিয়াররা বিভিন্ন ধরনের হাইব্রিডরা দুর্নীতির সাথে এমনভাবে যুক্ত হয়ে গেছে, আওয়ামী লীগের পক্ষে এখন আর ফিরে আসাটা রাজনীতিতে অনেক কঠিন হয়ে যাবে। আওয়ামী লীগের ওই ইমেজ আলা নেতৃত্ব নেই। 75-এর 15ই আগস্ট আপনার বুঝতে হবে হত্যাকাণ্ড হয়েছে, আওয়ামী লীগ অসম্মানিত বা অপমানিত হয় নাই। এবার আওয়ামী লীগ অসম্মানিত হয়েছে, অপমানিত হয়েছে, মানুষের হৃদয় থেকে সরে গেছে। তো এই রিকভার করাটা আওয়ামী লীগের জন্য ডিফিকাল্ট। না, এগুলিকে আমি একদমই কোনো গুরুত্বই ধরি না। আওয়ামী লীগের কোন নেতা ইন্টারন্যাশনাল কোর্টে মামলা চাই না, আই ডোন্ট ফাইন্ড এনি। এরকম ইন্টারন্যাশনাল কোর্টে অনেক মামলা করতে পারে। মামলার আগের বিচার যদি হতে হয়, তাহলে আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসাবে সেই বিচারের একটা স্কোপ আছে বা সামনে ইনশাল্লাহ হবে। ঠিক আছে, জি বলেন। রাষ্ট্রপতি ব্যাপারটা এখন ডেড ইস্যু। এটা 1 মাস আগে একটা ইস্যু ছিল, এই ব্যাপারে কথাবার্তা হচ্ছিল, বাট আমার মনে হয় ওই ইস্যুর চেয়ে বড় করে কার ছবি নামবে, রাষ্ট্রপতি যাবে কি যাবে না, এগুলির চেয়ে বড় ইস্যু নির্বাচনমুখী সংস্কার, জনগণের ক্ষমতাটা জনগণের হাতে দিয়ে দেওয়া ভোটের মাধ্যমে। কত দিনের মাধ্যমে না, যত তাড়াতাড়ি সম্ভব। বাট অবশ্যই এরকম কোনো একটা ব্যাপার না যে আপনি বছরের পর বছর লাগিয়ে দিচ্ছেন। রোডম্যাপটা দেওয়া, যৌক্তিক নির্বাচনমুখী সংস্কার এই সরকার কি করবে, আমরা এই সরকারের পাশে আছি, সহযোগিতা করছি, এবং জনগণের ক্ষমতা জনগণের হাতে দিয়ে দেওয়া। ঠিক আছে, ডক্টর ইউনূসের সরকারের পাশে আমরা আছি। এই সরকার আন্দোলনের সরকার, এই সময় অনেক রক্তের বিনিময়ে পাওয়া আমাদের একটা সরকার। অনেক ছোট ছোট ভুল ত্রুটিকে কোনোভাবে বড় করে দেখে এই সরকারের বা আমাদের যে বড় লক্ষ্য তাকে আন্ডারমাইন করার কোনো সুযোগ নাই। কলমের খোঁচায় হয় না, জনগণ ঠিক করে। এবার আমি মনে করি নৈতিক জায়গা থেকে আওয়ামী লীগ রাজনীতি করার কোনো সুযোগ নাই। তাদের যে মাইন্ডসেট, তারা যে কথা বলছে যে এই যে এতগুলি মানুষ মারা গেল, এতগুলি হত্যা, এত অ্যাট্রসিটি, এই যে গণহত্যা, এই যে লুট, এগুলি ব্যাপারে তাদের অনুশোচনা নৈতিকভাবে আসলে সুযোগ। একজন নেত্রী, একজন দলীয় প্রধান ওনার দলীয় নেতাকর্মীর সাথে কি কথা বলেন সেই জিনিসটা সম্পূর্ণ আলাদা, যাদের সাথে কি কথা বলেন সেটা আলাদা। আমি কোনো নেত্রী বা কারো কথা বলবো না। আওয়ামী লীগের তরফ থেকে, আওয়ামী লীগ তো বড় রাজনৈতিক দল, আমার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগই আগামীতে রাজনীতি করতে ইচ্ছুক না। ঠিক আছে, থ্যাংক ইউ। শেখ হাসিনার কাছে নাকি একজনে ফোন করে বলেছে, আপা আমাদের অফিসে এখন হাগু করে। এখন শেখ হাসিনা বলেছে আসলে কি হাগু করে? বলছে হ্যাঁ আপা হাগু করে। তার মানে আওয়ামী লীগের অফিসে একটা টয়লেটে পরিণত হয়েছে। এই আওয়ামী লীগ তো হচ্ছে পাগলের দল, যার কারণে এই পাগলের দলে কখন কি বলে এটা হিসাব করার মতো আমরা এগুলো বিবেচনা নেই না। এখানে বলেছিল যে সে যতদিন বাঁচবে এখানে দাঁড়িয়ে কথা বলবে। এখন কি ওবায়দুল কাদের বেঁচে নেই? তিনি কোথায় আছেন? তিনি এখন বাংলাদেশে না ভারতে, তাই তো মানুষ জানে না, আওয়ামী লীগের লোক জানে না, কেউই জানে না। এখন তো একজন কর্মীও তাদের নামে নাই। তো যার কারণে আমরা এই আওয়ামী লীগের অফিসের সামনে দাঁড়িয়ে আমরা তো আজকে আসলাম তাদের সাথে দেখা করার জন্য, যে আওয়ামী লীগের নেতা কর্মীরা আসবে তাদের সাথে তো দেখা করি। 18 বছর আমরা তো দেখা করতে পারি নাই, কিন্তু কাউকেই তো পাচ্ছি না। পুরো বিল্ডিং দেখছি বাথরুমে পরিণত হয়েছে, সেখানে পায়খানা করেছে। বাংলাদেশের শেয়ার বাজার যেমন আইসক্রিমের বরফ গলে গিয়ে শুধুমাত্র একটা
ডান্ডা পড়ে থাকে, ঠিক একই অবস্থায় আজকে শুধুমাত্র শেয়ার আছে কিন্তু টাকা নাই। এর জন্য দায়ী হচ্ছে শেখ হাসিনা। আজকে বাংলাদেশ থেকে গণতন্ত্র নির্বাসিত হয়েছে শেখ হাসিনার জন্য, যার কারণে এই গণহত্যাকারী শেখ হাসিনার বিরুদ্ধে আমরা গণপ্রতিরোধ করে তুলেছি। আমরা এই গণপ্রতিরোধ আমাদের অব্যাহত রাখবে। আন্দোলন সংগ্রামে ঐক্য কখনো এসি রুমের ভিতর বসে হয় না, এসি রুমের ভিতরে বসে কখনো ঐক্য হয় না। ঐক্য হবে রাজপথে। যার সাহস আছে, বুকের পাটা আছে, তারা রাজপথে নামবে। যাদের সাহস নাই তারা ঘরের ভিতরে এসি রুমে বসে তারপরে তারা বিভিন্ন ধরনের বিভেদ সৃষ্টি করবে। আমরা মনে করি এই রাজপথই নির্ধারণ করবে আগামীর বাংলাদেশ কারা পরিচালনা করবে, আগামী বাংলাদেশ কাদের হাতে যাবে, কিভাবে ঐক্য হবে, ঐক্যের রূপরেখা সমস্ত কিছু এই রাজপথ থেকেই নির্ধারিত হবে ইনশাল্লাহ। আমরা তো এখন আছি, রাস্তায় আছি, আওয়ামী লীগকে বাধা দিচ্ছি, আসুক তারা আমাদের বাধা দেখ। আমরা তো আছি রাস্তায়, আমরা তো খুঁজে পাচ্ছি না কাউকে বাধা দেওয়ার মতো। ওই পুলিশ তো আমাদেরকে বাধা দিল না, আমরা তো কোনো অন্যায় করি নাই। আমরা শান্তিপূর্ণভাবে আমরা রাজপথে দাঁড়িয়েছি, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। আওয়ামী লীগের যদি গণতান্ত্রিক অধিকার থাকে, কোন দেশে গণহত্যাকারীর কোনো গণতান্ত্রিক অধিকার থাকতে পারে না, কোন ভোটচোরের কোনো গণতান্ত্রিক অধিকার থাকতে পারে না, মানুষ হত্যাকারীদের কোনো গণতান্ত্রিক অধিকার থাকতে পারে না। মানবতা বিরোধী অপরাধে জড়িত হয়েছে আওয়ামী লীগ। এই মানবতা বিরোধী অপরাধের জন্য আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠেছে। ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, এই বাংলার মাটিতে আওয়ামী লীগও নিষিদ্ধ হবে। আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ড বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ। হাসান মাহমুদ আর এই যে কাউয়া কাদের, তাদেরও তো আমরা খুঁজে পাচ্ছি না। আমরা তো আসছিলাম যে একটু বুক মূল্যাবে কাউয়া কাদেরের সাথে, উনি আমাদেরকে রাজপথে নামতে বলছিলেন, আমরা তো রাজপথে নামছি, ওনারা কোথায়? আজকে তাদেরকে তো জনগণ খুঁজে পাচ্ছে না। আর আইনের হাতে তুলে দেওয়ার জন্য তো আমরা তো আইন শৃঙ্খলা বাহিনীর সামনে আছি, আমাদেরকে তুলে দেখ। আমাদেরকে 18 বছর আমাদেরকে কণ্ঠ বন্ধ করে রাখতে রেখেছে। 18টি বছর আমরা কথা বলতে পারি নাই। 18টি বছর আমরা আত্মীয় স্বজন, নিজেদের স্বজন, ছেলে মেয়ে, বউয়ের সাথে থাকতে পারি নাই। আমাদের 18 বছর ফিরিয়ে দেখ, আমাদের আইনের হাতে তুলে দেখ, আমাদের অসুবিধা নাই। আমরা বাংলাদেশের সাধারণ মানুষের ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করার জন্য আমরা কাজ করছি। আমি 18 সালে পিরোজপুর 2 আসনে ধানের শীষে প্রার্থী হয়েছিলাম। আমার কেন্দ্রের ভিতরে বিজেপি ভোট দিয়েছে, ছাত্রলীগ যুবলীগ ভোট দিয়েছে, দিনের ভোট রাতে দিয়েছে। তারা ভোট চুরি করেছে, তাদের অপরাধ তারা ভোট চোর, তাদের অপরাধ তারা মানুষ হত্যাকারী, তাদের অপরাধ তারা গণহত্যাকারী, তাদের অপরাধ তারা ভোট চুরি করেছে, তাদের অপরাধ তারা ব্যাংক লুট করেছে, তাদের অপরাধ তারা বাংলাদেশের অর্থনীতিকে শ্মশানে পরিণত করেছে, তাদের অপরাধ তারা আয়নাগর করেছে, তাদের অপরাধ তারা বাংলাদেশকে এই পিলখানায় যে হত্যাকাণ্ড, সেনাবাহিনীকে তারা হত্যা করেছে। আজকে সেনাবাহিনীর সদস্যরা তারা শেখ হাসিনার উপরও ক্ষিপ্ত। আপনারা দেখেছেন ছাত্রদের প্রায় 2000-এর মতো ছাত্রদেরকে হত্যা করেছে। শাপলা চত্বরে হাজার হাজার মুসল্লিদেরকে তারা হত্যা করেছে, পিলখানাতে সাধারণ সেনাবাহিনীর সদস্যদেরকে, এরপরে আবার সেই বিডিআর এর সদস্যদেরকে বিচারের নামে হত্যা করেছে। শেখ হাসিনার যদি ফাঁসি হয় আদালতে, কয়েক হাজারবার ফাঁসি হওয়ার মতো অনুপান আছে এই ট্রাইব্যুনালের কাছে। যার কারণে বলবো হিসাব করে নিতে হবে সব। 18 বছরের হিসাব আমরা বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। ক্ষমতা থাকলে ক্ষমতার দম্ভে অনেক কথা বলা যায়, অনেক কথা বলা যায়, কিন্তু যখন তার প্রোটোকল থাকে না, যখন তার ক্ষমতা থাকে না, তখন এগুলো হাস্যকর হিসাবে প্রমাণিত হয়। ওবায়দুল কাদের বলেন আর শেখ হাসিনা বলেন, এরা সবই তো বিনোদন। শেখ হাসিনা তার স্বামীকে বলতো পাগল, আবার এই যখন একটা চমক দিছিল আব্দুল জলিল, সে মান্নান ভুইয়া, তখন আবার সেও প্রমাণিত হয়েছিল পাগল। এই আওয়ামী লীগ তো হচ্ছে পাগলের দল, যার কারণে এই পাগলের দলে কখন কি বলে এটা হিসাব করার মতো আমরা এগুলা বিবেচনা নেই না। এখানে বলেছিল যে সে যতদিন বাঁচবে এখানে দাঁড়িয়ে কথা বলবে। এখন কি ওবায়দুল কাদের বেঁচে নেই? তিনি কোথায় আছেন? তিনি এখন বাংলাদেশে না ভারতে, তাই তো মানুষ জানে না, আওয়ামী লীগের লোক জানে না, কেউই জানে না। এখন তো একজন কর্মীও তাদের নামে নাই। তো যার কারণে আমরা এই আওয়ামী লীগের অফিসের সামনে দাঁড়িয়ে আমরা তো আজকে আসলাম তাদের সাথে দেখা করার জন্য, যে আওয়ামী লীগের নেতা কর্মীরা আসবে, তাদের সাথে তো দেখা করি। 18 বছর আমরা তো দেখা করতে পারি নাই, কিন্তু কাউকেই তো পাচ্ছি না। পুরো বিল্ডিং দেখছি বাথরুমে পরিণত হয়েছে, সেখানে পায়খানা করেছে। শেখ হাসিনার কাছে নাকি একজনে ফোন করে বলেছে, আপা আমাদের অফিসে এখন হাগু করে। এখন শেখ হাসিনা বলেছে আসলে কি হাগু করে? বলছে হ্যাঁ আপা হাগু করে। তার মানে আওয়ামী লীগের অফিসে একটা টয়লেটে পরিণত হয়েছে। আমরা দাবি করেছি যে 32 নম্বর এটা কাশিমবাজার কুটির। আওয়ামী লীগের সৃষ্টি হয়েছে বাংলাদেশকে ষড়যন্ত্র করার জন্য, ভারত সৃষ্টি করেছিল। আপনার কাছে একটু এটি জানতে চাই যে আপনি এটি কি বলবেন যে আপনি এখন কোথায় আছেন? এটি আমি শুরুতেই বলেছি যে এখানে নিরাপত্তাজনিত বাস্তবতা আমাদের, সেটির কারণে এটি প্রকাশ্যে বলার সুযোগ নেই। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন না। এরকমটা বলা হয়েছে যে মানে 5ই আগস্টের পরে বা 5ই আগস্টের ওই সময়টাতে আপনি আসলে সিলেট সীমান্ত দিয়ে বোরকা পরে পালিয়ে গেছেন, বোরকা সাদ্দাম বলেও অনেকে বলছে। এই বিষয়টি থেকে আপনি কোনো প্রতিক্রিয়া দিবেন? না, এটি সঠিক নয়। এই বিষয়টা ঠিক না বলে বলছেন। এই আন্দোলনের মানে মানুষের মনে, যে দেশে থাকা নেতাকর্মীদের মধ্যে এই প্রশ্নটি খুব জাগে যে যখন আপনারা আসলে নেতারা সবাই, যেটা আমি একটুখানি প্রশ্নের ধাঁচে আগের বারেও বলছিলাম, আপনারা নেতারা, শীর্ষ নেতারা সবাই দেশ ছেড়ে চলে গেলেন নিজেদের নিরাপত্তার স্বার্থে। এখনো বলছে নিরাপত্তার স্বার্থে কোথায় আছে সেটা বলবেন না। আপনাদের কর্মীরা যে দেশে আছে তাদের জন্য কি আপনারা মানে সেই অনুভবটা করেন? আপনাদের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি তার ছোট বোনকে নিয়ে শুধুমাত্র চলে গেলেন। তার যারা শেখ পরিবারের যারা, তারাও সবাই দেশের বাইরে নানান রকমভাবে চলে গেছেন বলে আমরা জেনেছি। এটা কি আপনারা অনুভব করেন যে নেতাকর্মীরা, তাদেরকে এখন বলা হচ্ছে এতিম লীগ?
আসিফ নজরুল সুইজারল্যান্ডের দূতাবাসে হেনস্থা হওয়ার পর থেকেই আসিফ নজরুল নিজেও এটা নিয়ে আর কোনো কথা বলেনি, বাট অন্যান্যরা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন প্রতিবাদ সমাবেশ করেছে এবং তারা বলেছে যে আসিফ নজরুলের মতো একজন উপদেষ্টা, তিনি বর্তমান সরকারের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি, তিনি এভাবে সুইজারল্যান্ডে গেলেন এবং তাকে যেভাবে অপমান করা হলো এটা খুবই দুঃখজনক এবং এর সঙ্গে যারা জড়িত, বিশেষ করে আওয়ামী লীগের, সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা মানববন্ধন এগুলো করেছেন বা আমরাও সোশ্যাল মিডিয়া যারা আছি তারাও প্রতিবাদ জানিয়েছি। ব্যাপারটা এখানেই থেমেছিল এবং আমি কিন্তু নিচটা ভিডিওতে বলেছি যে আমি সুইজারল্যান্ডে যে জেনেভা দূতাবাস আছে সেই দূতাবাসে যারা চাকরি করে কলা কৌশলী, আমি এদেরকে দায়ী করি, কারণ খবরটা ওদের মাধ্যমে লিক হয়েছে এবং এই কারণে দূতাবাসের প্রত্যেকটা কর্মচারী-কর্মকর্তাকে চাকরি থেকে বহিষ্কার করা হোক। তো এটার একটা আপডেট আছে, সেটা হচ্ছে যে তারা অবশেষে ব্যবস্থা নিয়েছে, একটা তদন্ত করেছে এবং তদন্ত মারফত তারা ব্যবস্থা নিয়েছে এবং সেটাই ঢাকা পোস্ট পত্রিকায় উঠেছে। সেখানে লিখেছে যে দূতাবাস কাউন্সিলরকে দেশে ফেরত পাঠানো হচ্ছে এবং চাকরি হারাচ্ছেন লোকাল স্টাফ। লিখেছেন, সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরের সামনে হেনস্থার শিকার হন। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILOর গভর্নিং বডি এবং সংস্থাটির গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে এই দেশটি সফরে যান তিনি। জেনেভায় আসিফ নজরুলের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত মনে করছেন সরকার। সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টাকে হেনস্থার ঘটনায় দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। উপদেষ্টার সঙ্গে প্রোটোকল থাকার পরও কেন এই ঘটনা ঘটল এবং এর সঙ্গে কাদের যোগসাজশ রয়েছে তা জানতে চেয়ে সুইজারল্যান্ডের জেনেভার বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের কূটনৈতিক পত্রের মাধ্যমে ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়, তার মানে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যাখ্যা চেয়েছে। সদর দপ্তরের কূটনৈতিক পত্র পাওয়ার স্বল্প সময়ের মধ্যেই মাঠে নেমে পড়ে মিশন, মানে সুইজারল্যান্ডের মিশন। ইতিমধ্যেই তথ্য সংগ্রহ করে ঢাকায় প্রতিবেদন পাঠিয়েছে জেনেভার বাংলাদেশ দূতাবাস এবং স্থায়ী মিশন। আওয়ামী লীগের আমলে জেনেভা মিশনে নিয়োগ পাওয়া এক কর্মকর্তা এবং একজন লোকাল স্টাফ বলতে হয়তো বাঙালি সুইজারল্যান্ডের নাগরিক বা ওইখানে বাঙালি হলো সুইজারল্যান্ডের নাগরিক, ওই দূতাবাসে চাকরি করে এরকম এই একজন কর্মকর্তা যিনি আওয়ামী লীগের আমলে নিয়োগ পেয়েছেন এবং একজন লোকাল স্টাফ, এই দুইজনের যোগসূত্র থাকতে পারে বলে প্রতিবেদন পেয়েছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কূটনৈতিক সূত্র জানিয়েছে যে মিশনের প্রতিবেদনের আলোকে লেবার কাউন্সিলর জেনেভাস্থ বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর মোহাম্মদ কামরুল ইসলামকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে এবং তাকে দ্রুত সময়ের মধ্যে ঢাকায় ফিরতে বলা হয়েছে। আর আওয়ামী লীগের আমলে নিয়োগ পাওয়া লোকাল স্টাফ বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক কর্মচারী মিজানের চাকরি বাতিলের সিদ্ধান্ত হয়েছে। আর হেনস্থার ঘটনাটি হোতা সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জমাদার, সাধারণ সম্পাদক শ্যামল খান এবং ঘাতক দালাল নির্মূল কমিটির সুইজারল্যান্ড শাখার আহ্বায়ক খলিলুর রহমান সহ প্রায় সবাইকে শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে যে জেনেভায় আসিফ নজরুলকে হেনস্থার পর সম্প্রতি বিদেশে বাংলাদেশের সব মিশনে জরুরি পরিপত্র পাঠানো হয়েছে। সেই পরিপত্রে দুটি বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথমত, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের বিদেশ সফরকালে যথাযথ প্রোটোকল ও নিরাপত্তা নিশ্চিত করা। দ্বিতীয়ত, যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে রাষ্ট্রদূত সহ মিশনের কর্মকর্তাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। গত 7 নভেম্বর আসিফ নজরুলকে হেনস্থা করা একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভিডিওতে দেখা যায় যে একদল লোক আসিফ নজরুলকে ঘিরে ধরেন। তারা তার সঙ্গে উত্তেজিত ভাষায় তর্ক করতে থাকেন এবং বারবার প্রশ্ন করেন যে আপনি মিথ্যা বলছেন। এবং ভিডিওতে শোনা যায় আসিফ নজরুল বলছেন যে আপনি গায়ে হাত দিচ্ছেন কেন। তখন হেনস্থাকারীদেরকে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, পাকিস্তানি রাজাকার, এই মুহূর্তে বাংলা ইত্যাদি স্লোগান দিয়ে দেখা যায়। বাংলাদেশ স্থানীয় সময় 8 নভেম্বর দিবাগত রাতে আইন উপদেষ্টার ভিডিও ভাইরাল হওয়ার পর জেনেভাস্থ বাংলাদেশ মিশন সূত্রে ঢাকা পোস্ট জানতে পারে যে ILOর গভর্নিং বডি এবং সংস্থাটির গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে রাষ্ট্রীয় সফরে জেনেভা সফরে গেছেন আসিফ নজরুল। সব আনুষ্ঠানিকতা শেষ করে দেশে ফিরতেছিলেন তিনি। আইন উপদেষ্টা দূতাবাসের প্রোটোকল নিয়ে গাড়িতে করে জেনেভা বিমানবন্দরে আসেন। তিনি গাড়ি থেকে বিমানবন্দরে নামার পর একদল লোক তাকে ঘিরে ফেলেন। এরপর উপদেষ্টা বিমানবন্দরে প্রবেশের আগ পর্যন্ত হেনস্থাকারীরা তাকে বিরক্ত করেই চলে এবং আইন উপদেষ্টাকে যখন হেনস্থা করা হয় সেই সময় তার সঙ্গে ছিলেন লেবার কাউন্সিলর কামরুল ইসলাম। এই লেবার কাউন্সিলর কিন্তু তখন আসিফ নজরুলের সঙ্গে ছিল এবং লোকাল স্টাফ মিজানের সঙ্গে ছিল, কিন্তু তারা কেউই আসিফ নজরুলকে বাঁচাতে আসেনি। এবং আসিফ নজরুলকে হেনস্থা করার যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে যে আসিফ নজরুলের সঙ্গে থাকা কামরুল কিংবা মিজান কেউই প্রতিবাদ করেননি, এমনকি তারা উপদেষ্টাকে নিরাপত্তা দেওয়ার চেষ্টাও করেননি। এ নিয়ে খোদ পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তারাও পর্যন্ত হতবাক হয়েছেন। তাদের কেউ কেউ বলেছেন যে তারা কেন কোনো প্রতিবাদ কিংবা উপদেষ্টা নিরাপত্তা চেষ্টা করেনি, সেটাই এখন বড় প্রশ্ন। উল্লেখ্য যে ILOর গভর্নিং বডির বৈঠকে যোগ দিতে আইন উপদেষ্টা আসিফ নজরুল ছাড়াও শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ এবং প্রধান উপদেষ্টা বিশেষ দূত লুৎফে সিদ্দিকীও জেনেভা সফর করেন। প্রসঙ্গত, আসিফ নজরুল আইন ছাড়াও প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা। তো এই হচ্ছে কি ঘটনা। তো এখন এই দুইটা কালপিট পাওয়া গেল, একটা হচ্ছে লেবার কাউন্সিলর কামরুল ইসলাম, আর হচ্ছে লোকাল স্টাফ মিজান। এই দুজনে পাওয়া গেছে এবং ভিতরে তারা থাকতে পারে। আমি জন্য বলেছিলাম যে একদম দূতাবাসের একদম A to Z সবাইকে চাকরি থেকে বাদ দিয়ে দিন, তাহলে শিক্ষা পাবে এবং শিক্ষা পেয়ে আমাদের উপদেষ্টারা আরো অনেক দেশে যাবে, আমেরিকা যাবে, ইংল্যান্ড যাবে, আর কত দেশে যাবে, তাই না? রাষ্ট্রীয় কাজই তো যেতেই হবে। তো ওইসব দূতাবাসের কর্মকর্তারা বা কর্মচারীরা তারা ওটা দেখে শিক্ষা পাবে এবং তারা কেউই গোপনে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করে, আওয়ামী লীগের পান্ডাদের সঙ্গে যোগাযোগ করে এই উপদেষ্টাদেরকে অপমান করার সাহস আর পাবে না। আমি আহ্বান জানাই যে অত্যন্ত ভালো কাজ হয়েছে যে এই দুই কালপিটকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু বাকি যে কালপিটগুলো লুকিয়ে আছে এবং রাষ্ট্রদূতকে সহ সবাইকে চাকরি থেকে বাদ দেওয়ার অনুরোধ জানাচ্ছি। কারণ একটা উদাহরণ সৃষ্টি করা উচিত। এই সুইজারল্যান্ড দূতাবাসের A to Z সবাইকে চাকরি থেকে বাদ দিয়ে এমন উদাহরণ সৃষ্টি করতে হবে যাতে ভবিষ্যতে কেউ এরকম আওয়ামী পান্ডাদের সঙ্গে লিয়াজো করে উপদেষ্টাদেরকে বা বিএনপির লোকদেরকে হেনস্থা করার সাহস না পায়। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং শুনেছেন সকলের কথাগুলো। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন।
আর পারলে আমাদের এই ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজ খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন, আপনাদের ভালোবাসায় 7 লাখের উপরে সাবস্ক্রাইবার হয়েছে, আপনাদের ভালোবাসায়, আপনাদের দোয়া মেহরবানিতে, তো তাদের প্রতি কৃতজ্ঞ জানাই। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন করে টপিক, নতুন করে ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।